সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান শিক্ষা ভাবনাতে আমরা মেহেরপুরের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য তুলে ধরে থাকি। আমাদের এখানে আজকে সম্মানিত অতিথি হিসেবে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, মেহেরপুর সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর ডক্টর AKM নজরুল কবির স্যার। স্যার, আপনাকে মেহেরপুর প্রতিদিনের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুপ্রিয় দর্শক, আমরা শিক্ষা ভাবনাতে আমরা আজকে অতিথি হিসাবে এমন একজন ব্যক্তিকে এনেছি যিনি একটি প্রতিষ্ঠানকে একটি উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করে চলেছেন। মেহেরপুর সরকারি কলেজ প্রফেসর ডক্টর নজরুল কবির যোগদান করার আগের পরিবেশ, আগের শিক্ষা ব্যবস্থা, আগের যে কাঠামো, বর্তমান কাঠামো যদি আপনারা কলেজে যান আপনারা দেখতে পাবেন এর গুণগত যে পরিবর্তন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রফেসর নজরুল কবির স্যার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেহেরপুরের মানুষের আকাঙ্ক্ষা মেহেরপুরের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মেহেরপুর কলেজটি শিক্ষা ক্ষেত্রে মেহেরপুর জেলা সর্বদিক দিয়ে যাতে লিড দেয় সে ব্যবস্থা মেহেরপুর সরকারি কলেজ করবে, সেই চিন্তা চেতনা থেকেই স্যার যোগদান করেছেন মেহেরপুরকে ধারণ করে। আমরা স্যারকে শুরুতে আমরা জানতে চাই, স্যার, আপনি আপনার যে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড এবং আপনার যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি কিছু বলেন। ধন্যবাদ। আমি গ্রামের ছেলে, গ্রামেই আমার শৈশব কেটেছে। আমার বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামে, তার পাশেই জাদুখালী স্কুল। আমার বাবা জাদুখালী স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। সেই সূত্রে আমি জাদুখালী হাই স্কুল থেকেই মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করেছি এবং 1984 সালে আমি ওই স্কুল থেকে প্রথম বিভাগে SSC পাশ করি। পরবর্তীতে আমি মেহেরপুর সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হই এবং 1986 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেহেরপুর সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হই। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে অনার্স সাবজেক্ট জুলজিতে প্রাণিবিদ্যা বিভাগে আমি ভর্তি হই। সেখান থেকে অনার্স এবং মাস্টার্স ওই বিভাগ থেকেই আমি করি এবং দুটা স্তরেই আমি প্রথম শ্রেণী নিয়ে উত্তীর্ণ হই। তারপরেই আমি 16 BCS এর মাধ্যমে আমার কর্মজীবন শুরু হয় সরকারি কলেজের প্রভাষক হিসাবে। আমি প্রভাষী হিসেবে বিভিন্ন জায়গায়, অর্থাৎ যখন শুরু হয় তখন আমি বাংলাদেশের বিভিন্ন কলেজে আমি চাকরি করেছি এবং করার সুযোগ হয়েছে। আমার সবচেয়ে গর্বের জায়গা হচ্ছে যে আমি অনেক বড় বড় কলেজে চাকরি করার সুযোগ পেয়েছি। বিশেষ করে খুলনার BL কলেজ, যেটা নাম করে একটা কলেজ, আপনারা জানেন, সেই কলেজে আমি দীর্ঘদিন চাকরি করেছি এবং ওই জায়গাটাই আমার সবচেয়ে গর্বের। বিশেষ করে আমার গোল্ডেন লাইফ, চাকরি জীবনের যে গোল্ডেন লাইফ যেটা বলা হয়, সেটা আমার BL কলেজে কেটেছে। তারপরে পিচি কলেজ, এটাও আপনারা জানেন, যেটা নাম করা একটা কলেজ, বাগেরহাট যেটা অবস্থান, সেখানে চাকরি করার সুযোগ হয়েছে। এরপরে কারমাইকেল কলেজ রংপুর, এটা বিশাল একটা কলেজ, যার এরিয়া হচ্ছে 900 বিঘা, সেখানেও চাকরি করার সুযোগ হয়েছে। এবং সর্বশেষ আমি চাকরি করেছি সরওয়ার্দী কলেজ মাগুরাতে। সেখানে চাকরি করাকালীন আমি অধ্যাপক হিসেবে পদোন্নতি পাই এবং পদোন্নতিটা হয়েছে 2023 সালের 20 মার্চ। তারপরেই আমি পদোন্নতি পাওয়ার পরে মেহেরপুর সরকারি কলেজে 30শে অক্টোবর 2023-এ অধ্যাপকের পদটা শূন্য হয়। সেই শূন্য হওয়ার পরেই আমি ওখানে অধ্যক্ষের জন্য আবেদন করি এবং অধ্যক্ষ হিসাবে আমি 2023 সালের 14ই নভেম্বর আমি এই মেহেরপুর সরকারি কলেজে যোগদান করি। ইতিমধ্যেই আমি আমার একাডেমিক ক্যারিয়ারের দিক দিয়ে আমি PhD করেছি। সেটা হচ্ছে যে চাকরি থাকা অবস্থায় শিক্ষা ছুটি নিয়ে করেছিলাম
সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর নিয়ামুল নাছিরের অধীনে আমি পিএইচডি সম্পন্ন করেছি, এবং পিএইচডির যে টপিক ছিল সেটা হচ্ছে ড্রেজিং অ্যান্ড নন ড্রেজিং ইফেক্টস অফ জুপ্লাঙ্কটন, বেন্থোস অ্যান্ড ফিশ বায়োমাস অফ 2 বাওয়ার্স ইন মেহেরপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, হ্যাঁ, এটা ছিল আমার থিসিসের টপিকস। তো পিএইচডি করা চলাকালীন আমি লেখালেখি করেছি। আমার প্রায় ওই সময় 15টা আমার পাবলিকেশনস বিভিন্ন রিনাউন্ড জার্নালে আমার প্রকাশিত হয়। এছাড়াও আমার 3টা বই আছে, প্রকাশিত বই আছে অনার্স ছাত্রদের জন্য। একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান পরিচিতি, আর একটা হচ্ছে মৌলিক মৎস্য বিজ্ঞান, আর একটা ফিশারিজ বায়োলজি। এই হচ্ছে আমার একাডেমিক এবং প্রফেশনাল। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মেহেরপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব প্রফেসর ডক্টর এ.কে.এম. নজরুল কবির স্যারের সাথে। স্যারের একাডেমিক যে তথ্য আমরা পেলাম, ঈশ্বরনীয় তথ্য, অনার্স মাস্টার্সে প্রথম শ্রেণী, পিএইচডি, অর্থাৎ একজন শিক্ষক হিসেবে যে ক্রাইটেরিয়া গুলো দরকার স্যারের মধ্যে সবগুলোই আছে। তার স্যারের কাছে আমি জানতে চাই যে স্যার, আপনি মেহেরপুর সরকারি কলেজে যখন যোগদান করলেন, মেহেরপুর সরকারি কলেজের আসলে একাডেমিক পরিবেশ বলেন বা ক্যাম্পাসের যে পরিবেশটা আসলে কেমন ছিল? আমি মেহেরপুর সরকারি কলেজে 2023 সালের 14 নভেম্বর যোগদান করি। তখন কলেজের যে শৃঙ্খলা, এটা একেবারেই আমার কাছে ভালো মনে হয়নি। কারণ বহিরাগতরা যে কোনো সময় ক্যাম্পাসে মোটরসাইকেল বা যে কোনো বাহন নিয়ে ঢুকে যত চলে যেতে পারতো। তারপরে যে আপনারা জানেন যে মেহেরপুর একটা সীমান্তবর্তী এলাকা, এখানে মাদকের একটা ঘাঁটি আছে, বিভিন্ন জায়গা থেকে মাদক আসে, এবং মাদকের শক্তরাও কিন্তু কলেজ ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় মাদক গ্রহণ করতে দেখেছি আমি। এই অবস্থায় তাছাড়াও মেহেরপুর সরকারি কলেজ যে ক্যাম্পাসটা অনেক একটা বড় কলেজ, আপনি জানেন ক্যাম্পাস, যেখানে 135 বিঘা মনে হয় এরিয়া সম্ভবত। যাই হোক, তো এই ক্যাম্পাসটা একটা গোচারণ ভূমি ছিল। হ্যাঁ, মেহেরপুর শহরে যত গরু ছাগল এই ক্যাম্পাসে চড়তো। তো এটা একটা বড় পরিবেশ হিসাবে, পরিবেশের যে বিপর্যয় সেটা আমি দেখেছি। তারপর এই গরু ছাগলগুলো আবার অনেক সময় ক্লাসে ঢুকে যেতে দেখেছি, এবং এই গরু চলাচলের কারণে আমাদের যে মেয়েরা, বিশেষ করে মেয়েরা যারা ক্যাম্পাসে থাকতো, তারা অনেক সময় ভয়ে তারা মুভ করতে পারতো না, কারণ গরুর মারবে বলে তারা ভয় পেত। তারপরে আমি যখন দেখলাম, যোগদান করলাম, তখন এইগুলো দেখার পরে আমার খুব খারাপ লাগলো যে একটা কলেজ তো এরকম চলতে পারে না। তখন আমি উদ্যোগ গ্রহণ করলাম যে এটাকে ঠিক করতে হবে। মানে আমি প্রাথমিক, তাছাড়া একাডেমিক সাইডটাও একটা আমি দেখছিলাম হজবরল অবস্থায় আমি দেখেছি যে শৃঙ্খলা নাই। আমি যখন যোগদান করি, এই ছিল যোগদান করার অবস্থা। স্যার, ইতিমধ্যে আমরা বিভিন্ন ভাবে জানতে পেরেছি, এবং কলেজে আমরা নিজেরাও গিয়েছি। আমরা মেহেরপুর প্রতিদিনের পক্ষ থেকে আমরা অনেক অনুসন্ধানও করেছি যে মেহেরপুরে বিশেষ করে আপনি যোগদান করার পর থেকে নিয়মিত শিক্ষকরা একদম নির্দিষ্ট সময় পর্যন্ত আসা এবং যাওয়া, সেটা পুরোপুরি এখন আছে, এবং অনেকগুলো বিশেষ করে ডিজিটালাইজেশন যে ব্যবস্থা, অনলাইন সিসি ক্যামেরা সহ অনেকগুলো ব্যবস্থা আপনি ইতিমধ্যে সম্পন্ন। তো আমরা জানতে চাই আসলে আপনি অধ্যক্ষ হিসেবে যোগদান করার পর থেকে উল্লেখযোগ্য কোন কোন দিকের এই কলেজের উন্নতি হয়েছে বলে আপনি মনে করেন? প্রথম কথা বলবো যে আমি যখন যোগদান করি, আমার প্রথম 1 মাসের মাধ্যমে যে আমার টার্গেট ছিল সেটা হচ্ছে কলেজ ডিজিটালাইজেশন করা। কারণ এখানে সমস্ত কিছু ছিল অনলাইন, ম্যানুয়াল ভিত্তিক, বিশেষ করে পেমেন্ট সিস্টেমটা ম্যানুয়ালি নেওয়া হতো। তা আমি 1 মাসের মধ্যে প্রথমে পেমেন্ট সিস্টেম অনলাইন ভিত্তিক আমি করেছি, যার ফলে যে সমস্ত শিক্ষার্থীরা যে কোনো ধরনের ফি দেশে যে কোনো জায়গা থেকে খুব সহজেই তারা দিতে পারে। বিশেষ করে ভর্তি, ফর্ম ফিল আপ বা আদার যে সমস্ত ফি গুলা যে কোনো জায়গায় থেকে দিতে পারে, সেটা আমি করেছি। তারপরে এটাতে একটু কথা বলে, মানে এখন কি সম্পূর্ণ অর্থনৈতিক যে ব্যবস্থা পুরোটাই আপনার অনলাইন সিস্টেম, ক্যাশের কোনো ব্যবস্থা নাই, কোনো ম্যানুয়াল নেওয়ার কোনো ব্যবস্থা নেই? ওকে, কোনো সুযোগ নাই। এরপরে আপনার এখানে কোনো একাডেমিক ক্যালেন্ডার ছিল না, বিশেষ করে ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রীদের জন্য একাডেমিক ক্যালেন্ডার ছিল না। আমি এসে একাডেমিক ক্যালেন্ডার এবং কোর্স প্ল্যান, কারণ ইন্টারমিডিয়েট হচ্ছে 2 বছরের কোর্স, সেই 2 বছরে কি কি কোর্স পাঠ্যক্রমে থাকবে, হ্যাঁ, কখন কি হবে
সমস্ত কিছুই এই একাডেমিক ক্যালেন্ডারে আমি তুলে ধরেছি। আচ্ছা সেখানে আচ্ছা পরীক্ষা পদ্ধতি কি হবে, পরীক্ষা কখন হবে, তারপরে এর সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস কখন কখন হবে, হবে হ্যাঁ, এগুলাও এর মধ্যে চলে আসছি। এরপরেও নতুন একটা সংযোজন করেছি, টিউটোরিয়াল পরীক্ষা, টিউটোরিয়াল এবং ইন্টারমিডিয়েটের জন্য ইন্টারমিডিয়েটের জন্য 4টা টিউটোরিয়াল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা সেই টিউটোরিয়াল পরীক্ষাগুলো সাধারণত হবে অর্ধবার্ষিক পরীক্ষার আগে একটা, তারপরে বার্ষিক পরীক্ষার আগে একটা, প্রাক নির্বাচনী পরীক্ষার আগে একটা, আর ফাইনাল পরীক্ষা নির্বাচনী পরীক্ষার আগে একটা। এই 4টা টিউটোরিয়াল পরীক্ষা হবে। আমি আরেকটা যোগ করি যে এই যে টিউটোরিয়াল পরীক্ষা, এর জন্য আমি কিন্তু কোনো ফিস ফিস নিই না, কোনো ফিস গ্রহণ ফিস করা হয় না। গ্রহণ করি না। আচ্ছা, ভালো এটা দিক একটা এটা। বড় দিক। উপস্থিতি স্যার হ্যাঁ, এর রিলেটেড একটি প্রশ্ন, উপস্থিতি হার এটাতে কেমন? হ্যাঁ, উপস্থিতি হার, পরীক্ষাগুলোতে উপস্থিতি হার যথেষ্ট। আমরা 90 কাছাকাছি, 90 প্লাস 90 উপস্থিতির হার থাকে। পরীক্ষাতে কোনো না, উপস্থিতি সমস্যা নেই। সমস্যা নাই, পরীক্ষাতে কোনো সমস্যা নাই। তো এই কাজগুলা করেছি। এছাড়া ড্রেস কোড ছিল না ইন্টারমিডিয়েটে, না ড্রেস কোড আমি dress code ছিল। প্রবর্তন করেছি। এই 2 বছর ধরে ড্রেস কোড, এটা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটের জন্য ড্রেস কোড ছিল না। তাছাড়া ডিজিটাল আইডি কার্ড ছিল না, সেটা আমি প্রবর্তন করেছি। যেটা এখন যে এখন ছাত্ররা, কার্যকর। হ্যাঁ, যখন ভর্তি হয়, আমি ভর্তি শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে আমি তাদেরকে ডিজিটাল আইডি কার্ড আমি তাদেরকে দিয়ে অবশ্যই একটা থাকি। সফলতা, হ্যাঁ, বড় এটা সফলতা। অবশ্যই আমি গর্ব করে বলতে পারি, এটা এটা বড় সফলতা। সফলতা। তাছাড়া আরো কিছু কাজ আছে যেগুলা তাদের যে টেস্টমোনিয়াল, আগে ম্যানুয়াল দেওয়া হতো, হাতে লেখে টেস্টমোনিয়াল তাদেরকে ফর্ম, প্রেসে থেকে ফর্ম ছাপায় আম না, ছাপায় না, ওটা পূরণ সেটা করা দিতে হতো। হতো। সেটাও আমি ডিজিটাল করেছি। আচ্ছা। শুধু যাদের তথ্যগুলো, যারা ভর্তি হয়েছে তার তথ্য অটোমেটিক তোমাদের ওটা তো সার্ভারে আছে, পেয়ে যাবেন, ভর্তি হ্যাঁ, সার্ভারে পেয়ে যাবেন। সার্ভার আছে, রোল নম্বরটা বা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলে ওই অটোমেটিক সে পূরণ হয়ে যাবে। আচ্ছা জাস্ট শুধু প্রিন্ট হবে, শুধু আমার সিগনেচার দিয়ে সেটা সে নিয়ে চলে যাবে। আচ্ছা, এটা একটা যুগান্তর, এটা একটা ডিজিটাল ব্যবস্থা। ডিজিটালাইজেশনের একটা অংশ। আচ্ছা। আর একটা আমি করেছি এর সাথে, যে শিক্ষক এবং কর্মচারীদের যে নৈমিত্তিক ছুটির ব্যাপার আছে, আপনি জানেন, জি। যেহেতু আপনি একজন শিক্ষক, আচ্ছা। যে 20 দিন ছুটির ব্যাপারটা আছে, এটা ম্যানুয়ালি নিতে হতো। আচ্ছা। সেটাও কিন্তু আমি ডিজিটাল ফর্মে নিয়ে এসেছি। এবং একজন শিক্ষক যখন ছুটিতে যাবে, জি। ছুটিতে গেলে সে তাকে একটা পাসওয়ার্ড আইডি দেওয়া আছে। আচ্ছা। সেই আইডি দিয়ে সে ঢুকবে, পাসওয়ার্ড দিয়ে ঢুকবে, ঢুকে সে ছুটির জন্য আবেদন করবে। এবং যদি একজন বিভাগের যদি শিক্ষক যদি হয়, তাহলে বিভাগীয় প্রধান আছেন এবং আরো শিক্ষক আছেন, এবং যে ছুটিতে যাবেন, সে কবে যাবেন, তা ওই ক্লাসটা কে নেবে, তাহলে আরেকজন শিক্ষক নেবে তার রিপ্লেসমেন্ট হিসাবে। তো ওই শিক্ষক প্রথমে তাকে অ্যাপ্রুভ দেবে যে আমি নিতে চাই। ক্লাসটা নিতে চাই। সে তখন অনলাইনে অ্যাপ্রুভ দেবে। আচ্ছা। অ্যাপ্রুভ দেওয়ার পরে যাবে বিভাগীয় প্রধান। প্রধান যখন অ্যাপ্রুভ দেবে, সুপারিশ করবেন। হ্যাঁ, অ্যাপ্রুভ দেবে, অ্যাপ্রুভাল বলে একটা অপশন আছে। জি স্যার। সে অ্যাপ্রুভাল দেওয়ার পরে ওটা চলে আসবে আমার কাছে। অনুমোদন। তখন ফাইনালি অনুমোদন দিলেই তবে সে, তার মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে এখানে মানে একজন শিক্ষক যদি কোনো অবস্থায় ছুটিতে যায়, কোনো ক্লাস গ্যাপের কোনো সুযোগ না, নেই। কোনো সুযোগ নাই। এই ব্যবস্থাটা আমি করেছি, এবং তারপরে আমি ফাইনালি অ্যাপ্রুভাল দেওয়ার পরে সে প্রিন্ট নিতে পারবে, এবং সেই প্রিন্ট নিলে আমার কার্যকর হলো, তার ডিজিটাল ছুটিটা সিগনেচার কার্যকর। সহ একটা সে ছুটির দরখাস্ত সে পেয়ে যাবে। এটা তো একটি খুব ভালো দিক। হ্যাঁ, এটা কিন্তু কোনো কলেজ আছে বলে, না, আমারও আশেপাশে জানা কোনো নেই কলেজ স্যার। আছে আমি বলে মেহেরপুর সব কলেজগুলো আমি জানি। আমি এটা করি। এরপর এখন এর পর্যন্ত করছি, মানে জানা নেই। একটা ডিজিটাল বলতে ডিজিটাল, মানে সমস্ত কিছুই ডিজিটাল সিস্টেমে আমি আনার চেষ্টা করেছি। এখন শুধু একটা বাকি আছে, শুধু সেটা হচ্ছে যে ছাত্রদের হাজিরার ব্যাপারটা। এটা এখন আমি করতে পারি নাই, এটা অনেক প্রতিবন্ধকতা আছে। আমি আমার মানে পুরানো এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, আমি এর আগে কলেজে যেখানে ছিলাম সেখানেও এই ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ডিজিটাল যে ডিভাইস গুলা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যার ফলে সেই অভিজ্ঞতা থেকে আমি এখনো হাত দিই নাই। আমার ইচ্ছা আছে পরবর্তী যদি সময় পাই, পরবর্তী যে ব্যাচ আসবে তাদের থেকে ডিজিটাল আগামী শিক্ষাবর্ষে আপনার একটা প্ল্যানিং আছে স্যার? প্ল্যানিং আছে, কারণ এই ডিজিটাল হাজিরার মাধ্যমেই যে একজন অভিভাবক বুঝতে পারবে যে তার সন্তান স্কুল কলেজে এসছে না আসে নাই, মেসেজ চলে যাবে। সেটা করতে পারলে এটা অবশ্যই খুব কার্যকর। যদি আপনি ইফেক্ট হবে। করতে পারেন, কার্যকর করতে পারেন, এটা খুবই ভালো হবে। কিন্তু এটা একটা ব্যয়ের ব্যাপার, তো সরকার ওইভাবে আমাদেরকে যে সাপোর্ট দেয় না। হ্যাঁ, তারপরেও আমার করার ইচ্ছা আছে যে কোনো ভাবেই, অর্থাৎ ওই সরকারি যে সমস্ত বরাদ্দ আসে, সেই বরাদ্দগুলো থেকে থেকে ম্যানেজ করে আমরা যদি করা ম্যানেজ যায়। করে আমার করার ইচ্ছা আছে, আমি করবো এটা ইনশাআল্লাহ। স্যার, সদ্য 2025 সালের এইচএসসি রেজাল্ট ইতিমধ্যে পাবলিশ হয়েছে। তাতে আমরা মেহেরপুর জেলা কিন্তু অনেকটা পিছায় আছি, এবং বিশেষ করে সকল শিক্ষা প্রতিষ্ঠানই কাঙ্ক্ষিত পর্যায়ে যদি আমরা বলি
ওইরকম কাঙ্ক্ষিত রেজাল্ট হয়নি। মেহেরপুর সরকারি কলেজ মহিলা কলেজ একটা স্ট্যান্ডার্ডে আছে, বাট কাঙ্ক্ষিত বলতে যেটা আমরা বুঝি ওই লেভেলে এখনো কিন্তু যায়নি। এবং যশোর বোর্ডে গতবার তো আমরা খুবই খারাপ অবস্থা ছিলাম, 10 নম্বরে ছিলাম 10 জেলার মধ্যে। এবার একটু উন্নতি হয়েছে 6। তো এটা আসলে কি কারণ আছে যে স্যার আমাদের এই যে মেহেরপুর জেলাটা ওইভাবে আমরা আগাতে পারছি না রেজাল্টের ক্ষেত্রে? মেহেরপুর আসলে একটা সীমান্তবর্তী এলাকা, প্রান্তিক এলাকা আমি বলবো, সীমান্তবর্তী এলাকা। এখানকার যারা এসএসসি তে ভালো রেজাল্ট করে তারা কিন্তু কেউই মেহেরপুরে পড়ে না। যারা ভালো করে তারা হয় ঢাকায় চলে যায়, ঢাকা কলেজে ভর্তি হয়, তারপরে নটরডেম কলেজে ভর্তি হয়, রাজশাহী কলেজে চলে যায়, কুষ্টিয়া কলেজে চলে যায়, ইভেন চুয়াডাঙ্গাতেও চলে যায়। তাদের একটা ধারণা যে মেহেরপুর সরকারি কলেজে কোনো লেখাপড়া হয় না। এই ধারণাটা যে গত হয়তো 15-20 বছর এই কনসেপ্টটা যতদিন না ভাঙবে ততদিন কিন্তু এই ভালো ছেলেগুলো আমি কিন্তু পাবো না। আর ভালো যদি সন্তান যদি ভালো যদি ছাত্র যদি শিক্ষার্থী যদি পায় রেজাল্ট অবশ্যই ভালো হবে। সেটা আমাদেরকে এটা একটা কিন্তু মূল কারণ কিন্তু বাইরে চলে যায়, ভালোগুলো চলে যায়, তারপরে যেগুলো থাকছে সেইগুলা আমাদের এখানে ভর্তি হচ্ছে। ওরা এসে ইন্টারমিডিয়েট খুব একটা ভালো করতে পারছে না। তাদের যে পড়ালেখার যে এসএসসির যে সিলেবাস আর ইন্টারমিডিয়েট সিলেবাসের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স কভার করতে পারছে না। এই একটা কারণ। আর একটা কারণ আমি দেখেছি যে মেহেরপুরে যারা পড়ালেখা করে তারা হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে সন্তানরাই কিন্তু মেহেরপুরে হ্যাঁ লেখাপড়া করে। তো এরা অনেক সময় দেখা যাচ্ছে যে পার্ট টাইম জব করে নিজের লেখাপড়া খরচ চালানোর জন্য। হ্যাঁ, এটা একটা কারণ, যার ফলে ঠিক মতো ক্লাসে আসতে পারে না, যার ফলে সে ক্লাসে যখন পরীক্ষা হয় তখন সেই পরীক্ষায় সে ভালো করে উঠতে পারে না। হ্যাঁ, এ একটা আছে। আর এখন তো জানেন ডিজিটাল যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ায় কিছু স্টুডেন্ট এই ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলোতে লেগে থাকে, যার ফলে সে পড়ালেখার দিকে আর মনোযোগ দিতে পারে না, তারপরে মোবাইলে গেম খেলে। হ্যাঁ, এই সমস্ত কারণেই আমার মনে হয় এবারে রেজাল্ট খারাপ হয়েছে। তো স্যার আমার এর দিক তো আছেই, কিন্তু আরেকটা দিক হলো যে স্যার আমরা মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে রেজাল্ট হওয়ার পরে বা আগে আমরা খোঁজ নিতে যে উপস্থিতির হার কিন্তু আশঙ্কাজনক ভাবে কম, বিশেষ করে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে। এই ক্ষেত্রে শিক্ষক বা অভিভাবক আপনারা যারা আছেন, আসলে কার্যকর কোনো উপায় কি বের করা যায় কিনা, কিভাবে এদেরকে ক্লাস মুখে না করলে তো স্যার রেজাল্ট আসবে না? না, মানে এটার ব্যাপারে কি উদ্যোগ নেওয়া যেতে? যে সকল স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়, ওই যে বললাম না ক্লাস মুখী, আমি গত এই ব্যাচটা যেটা বেরোলো এদেরকে আমি একবার ওই বার্ষিক পরীক্ষাতে আটকালাম। প্রায় 400 অভিভাবককে আমি দাওয়াত দিয়েছিলাম। দাওয়াত দিয়েছিলাম, যেহেতু আমার রেজাল্টটা হয় অনলাইনে। হ্যাঁ, অনলাইনে হয়, ছেলে শিক্ষার্থী যে কোনো জায়গা থেকে সে বোর্ডের রেজাল্টের মধ্যে ডাউনলোড করে নিতে পারবে, ডাউনলোড করে জানতে পারবে। তো আমি রেজাল্ট তো অ্যানালাইসিস করলাম, আমি টিচারদের নিয়ে একটা মিটিং করলাম, হ্যাঁ একাডেমি মিটিং করলাম যে এই রেজাল্ট অ্যানালাইসিস করার জন্য। তো সেখানে দেখলাম খুব হতাশাজনক রেজাল্ট। যারা পাশ করেছে তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম, দিয়ে আর যারা পাশ করেন তাদের আমি ভর্তির অনুমতি আর দিলাম না, সব ব্লক করে দিলাম। আমাদের সিস্টেমে সেরকম সিস্টেম আছে, সে আর ভর্তি হতে পারবে না, ব্লক করে দিলাম। যে তোমরা পরে আমি নোটিশ করলাম যে তোমরা গার্ডিয়ান সহ আমার এখানে দেখা করবা, দেখা করে একটা ইয়ে করলাম, প্রেসক্রাইব ফর্ম করলাম, সেখানে অঙ্গীকারনামা, এই ক্রাইটেরিয়াগুলো এগুলো থাকলে আপনার ছেলেকে ভর্তি করা যাবে, আপনাকে সুযোগ দেওয়া হবে যে আপনার ছেলে পড়তে পারবে, ভর্তি হতে পারবে, এরকম। পরে আমি প্রায় 400 গার্ডিয়ানের সাথে কথা বলেছি। কথা বলে দেখা গেছে যে অনেক গার্ডিয়ান এখানে মতামত দিয়েছে যে আমার ছেলে যে স্কুলে আসে না বা কলেজে আসে না, ক্লাস করে না, এটা আমার জানা ছিল না, সে কিন্তু নিয়মিত বাড়ি থেকে চলে আসে। এটা একটা ঘাটতি। এটা আমার দুর্বলতা হতে পারে বা অভিভাবকের অসচেতনতা হতে পারে, এরকম একটা ঘটনা। এবং সবার সাথে কথা বললাম, তারপরে তাদেরকে আবার যখন প্রি টেস্ট হলো সেখানে আমরা আবার তাদেরকে ব্যবস্থা করলাম, সেখানে আবার আটকালাম। হ্যাঁ, এইভাবে এখানে স্যার মানে পার্সেন্টেজটা ডেভেলপের পার্সেন্টেজ পরীক্ষা যখনই নিচ্ছি তখন কিন্তু তারা উপস্থিতির হারটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, উপস্থিতির হার তখন তো 95 পর্যন্ত চলে যাচ্ছে। আচ্ছা, কিন্তু যখন যেটা দরকার সেটা হচ্ছে না, এই পর্যায়ে হচ্ছে না। এটা একটা মানে অ্যালার্ম আমাদের জন্য, আসলে শিক্ষা উন্নয়নের জন্য। এটা বলতে পারি যে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী
শিক্ষার প্রশাসন যারা আছে সবাইকে একটা সমন্বিত কোনো উদ্যোগ নেওয়া সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে, সেগুলো আস্তে আস্তে আমি সেগুলোর দিকে এগোচ্ছি। কারণ এবারও আমি যারা উম, দ্বাদশে উঠলো সেখানে 120 জনকে আমি তাদের ভর্তি হওয়ার সুযোগই দিইনি, এবং সেকেন্ডারি সেকেন্ডার সুযোগই দিইনি, কিন্তু তারাকে বললাম যে তোমার গার্ডিয়ান নিয়ে আসতে হবে। তারা গার্ডিয়ান নিয়েও আসেনি, নিজেরাও আসে নাই। তাহলে আপনি কি করণীয় কি আছে করণীয় আছে শিক্ষকের? বলেন এখানে? উপস্থিতি যদি না হয়, হ্যাঁ, উপস্থিতি তাহলে যদি কিছু না করার হয় থাকে তাহলে তো না। কিছু করা, আমার তো কিছু করার না, আমি তো চেষ্টা করছি এখন। শিক্ষার্থী কলেজে হ্যাঁ, আসলে এখন হ্যাঁ, শিক্ষার্থী যদি না আসে তাহলে তাদেরকে আমি তো চেষ্টা করছি। আর আমার সবচেয়ে বড় দিক হচ্ছে, দেখেন, আমি আহ, 9:45-র মধ্যেই আমি কলেজে প্রবেশ করি। আমি কলেজে 9টায় যেহেতু ক্লাস শুরু হয়, আমি প্রতিটা ক্লাসে যাই। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন প্রতিটা ক্লাসে একবার, আচ্ছা বিশেষ করে ইন্টারমিডিয়েট ক্লাসগুলোতে, আচ্ছা যে আমার টিচার যাচ্ছে কিনা আচ্ছা আমাকে কনফার্ম করতেই হবে। আর তাছাড়া আমার একটা ভিজিলেন্স টিম আছে, 8 সদস্য বিশিষ্ট, প্রতিদিন সাইকেল কটারে, আচ্ছা হ্যাঁ, প্রতিদিন 7 জন 8 জন করে, তারাও এগুলো দেখাশোনা করে। রোটেশনে হ্যাঁ, দেখাশোনা করে। ক্লাস মিস যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা এখন যদি কেউ, কোনো অভিভাবক যদি বলে যে ক্লাসে, এই মেহেরপুর সরকারি কলেজে ক্লাস হয়, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। কারণ আমি নিজে তদারক করছেন তদারকি যেহেতু। করছি, আমার টিম আছে, তারা তদারকি করছে। তারপরেও কিন্তু এদের উপস্থিতি আমি স্যার, সন্দেহজনক। রেজাল্টের ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই মেহেরপুর জেলাতে এবার ইংরেজি বিষয়ে অকৃতকার্যের হার কিন্তু খুবই বেশি। তো আমার মনে হয় মানে কোন কারণ মনে হচ্ছে স্যার যে আসলে ইংরেজিতে এত বেশি হচ্ছে কেন? দেখুন, আমরা যদি পিছনের দিকে যাই, প্রাইমারি লেভেলে যদি যাই, প্রাইমারি লেভেলে যদি যে একজন, অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে ক্লাস 5-এ যারা পড়ে তাদের অনেকেই রিডিং পড়তে পারে না, ইংরেজি। তাই এরাই কোনো রকম পাস করে তো মাধ্যমিক লেভেল আসছে। বেসটা তৈরি হয় কোথায়? প্রাইমারি। প্রাইমারি থেকে তৈরি হয়। সে প্রাইমারি থেকেই তারা বেস তৈরি হয়ে কিন্তু মাধ্যমিকে আসছে না। মাধ্যমিকে কোনো রকম তারা পাস করে সে একই অবস্থা, সেখানেও কিন্তু ওই বেসটা শক্ত হচ্ছে না। আস্তে আস্তে যখন উপরের দিকে আসছে, মানে তাদের যে যে কঠিনতা, সেটা তো কভার করছে বিষয়ের না। যে কঠিনতা সেটা কভার করতে হচ্ছে না। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে আরো চাপ বেড়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় প্রশ্নই বুঝতে পারে না। হ্যাঁ, যে প্রশ্ন, যে অ্যান্সার লিখতে হবে তার উত্তর কি হবে, প্রশ্নর মানেটা কি হবে, সে বুঝতে পারছে না। অর্থাৎ আমাদের যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানে ইংলিশের চর্চাটা কিন্তু অনেক কম। একেবারে হ্যাঁ, কম। কমিউনিকেশন যে গ্যাপটা সেটা রয়ে গেছে, যার ফলে তারা ওই বিশেষ করে 3টা স্কিল যেটাকে বলা হয়, রিডিং, রাইটিং আর স্পিকিং, এটা এটা কিন্তু খুব বিশেষ করে আমাদের প্রয়োজন আহ, খুবই। গ্রাম অঞ্চলে যে সমস্ত শিক্ষার্থীদের খুবই অভাব। এইটাকে আগে ঠিক করতে যদি পারি, তাহলেই আমাদের ইংরেজিতে এত ফেল করবে না, আর উন্নতি হবে ইনশাল্লাহ। এখানে শিক্ষা প্রতিষ্ঠানে যারা ইংলিশ শিক্ষক আছেন তারা মানে আসলে কি বাড়তি কোনো দায়িত্ব পালন, যেহেতু এটা কঠিন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে শিক্ষার্থীরাও খুব কঠিন মনে করছে, তো শিক্ষকরা এভাবে মানে বাড়তি কোনো দায়িত্ব পালন করছেন কিনা আপনার জানা আছে কিনা? না, বাড়তি, ইংরেজি শিক্ষক হ্যাঁ যারা। হ্যাঁ, বাড়তি দায়িত্ব বলতে এখানে হ্যাঁ, করতে পারে। সেখানে আহ, যেহেতু আমার এখানে নিয়মিত ক্লাস হচ্ছে, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলি যে আহ, অনেক প্রতিষ্ঠানেই, শুধু আমার কলেজ না, এখানে তো অনেক বেসরকারি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে। অনেক কলেজেই মানে দক্ষ শিক্ষকের ঘাটতি আছে। বিশেষ করে সরকারি কলেজ কিন্তু শিক্ষকের ঘাটতি আছে। আমার কলেজেও বিভিন্ন সাবজেক্টের শিক্ষকের ঘাটতি আছে। কারণ হচ্ছে মেহেরপুর সীমান্তবর্তী এলাকা, এখানে যারা সরকার পোস্টিং দিলে দুদিন যোগাযোগ করে বিভিন্ন আবার অন্য জায়গায় অন্য জায়গায় চলে চলে যাওয়ার যায়, চেষ্টা করে। ঘাটতি হয়ে যায়। তো এই যে ঘাটতি, এটাও একটা এদের সমস্যা, এটা একটা সমস্যা, একটা সমস্যা। সমস্যা। এছাড়াও অভিভাবক যারা আছেন তাদেরও একটা সচেতনতার স্যার, আমরা অভাব বোধ আরেকটি করি। তথ্য পাচ্ছি, এই বিশেষ করে আমাদেরকে বিভিন্ন অভিভাবক বা শিক্ষকরাও বলছেন যে ইংরেজি বিষয়ে মেহেরপুর জেলাতে বিশেষ করে এই ট্রেন্ডটা ইদানিং চালু হয়েছে। ইংরেজি মানে আপনি বাইরে পড়ছে, অতিরিক্ত প্রাইভেট বলি আমরা যাকে, দেখা গেলো যে একজন বাংলা শিক্ষকের কাছে বা একটি অন্য কোনো শিক্ষকের কাছে। এইটা কেন? একজন কলেজ লেভেলের একজন একটা ইংরেজি সবচেয়ে একটা কঠিন সাবজেক্ট, সেটা ইংরেজি সাবজেক্ট টিচার বাদ দিয়ে অন্যান্য সাবজেক্ট, এরকম একটা ট্রেন্ড কিন্তু চালু আছে বলে আমার জানা আছে, বা আমি আমাদেরকে অনেকে জানি। এ ব্যাপারে আপনার কোনো না, এইটা কোনো আমার তথ্য আছে জানা কিনা? ছিল না, আপনার কাছে জানছি। তবে এটা যদি হয়ে থাকে তাহলে আসলে আমাদের ইংরেজির যে যে উন্নতির কথা বলছি, যে ইংরেজি ফেল করছে, এটার কোনো উন্নতি হবে না। একজন যারা ইংলিশ বিষয়ে অনার্স এবং মাস্টার্স করে আসা,
তার যে অভিজ্ঞতা একজন বাংলায় পড়ে ইংরেজি বা আদার সাবজেক্টে করে এটা তো হ্যাঁ, কোনোভাবে সম্ভব না। কখনোই এক হতে এরকম পারে একটা না। টেন্ট এই হ্যাঁ, এটা মেহেরপুর এটা জেলাতে এটা থেকে বেরিয়ে আসতে হবে অল সাবজেক্টের টিচার, হ্যাঁ, এটা তো মানে আমাদেরকে বেরিয়ে এরকমই আসতে হবে। ইয়ে বেরিয়ে হচ্ছে এসে এরকম। আমাদের সঠিক জায়গায় আমাদেরকে যেতে হবে, তাহলে আমরা সঠিকভাবে শিখতে হবে। আরেকটা কথা বলি যে আমাদের এখানে আসলে ইংলিশ টিউটরের যথেষ্ট ঘাটতি রয়েছে। বিশেষ করে এখানে তো দুটো সরকারি কলেজ, এই মেহেরপুর সদরে একটা মেহেরপুর সরকারি কলেজ আর মেহেরপুর সরকারি মহিলা কলেজ। এখানে ইংরেজি যে কোনো শিক্ষক আছে, আমার জানা মতে আমার কলেজে যে শিক্ষকগুলো আছে সবগুলাই কিন্তু যোগ্য শিক্ষক, ঠিক আছে। আহ, এবং অন্যান্য যে সমস্ত বেসরকারি কলেজে আছে সেখানেও তার যে দীর্ঘদিন যেহেতু ইংরেজি তারা পড়াচ্ছে, নিশ্চয়ই তারা যোগ্য। অনার্স মাস্টার্স করে ইউনিভার্সিটিতে হ্যাঁ, অনার্স মাস্টার্স করে নিশ্চয়ই তারা যোগ্য, কিন্তু আহ, যথেষ্ট শিক্ষক এখানে আমাদের বা প্রয়োজনীয় সংখ্যক সংখ্যক শিক্ষক যে টিউটর ধরেন যদি অতিরিক্ত কোনো ক্লাস করতে হয়, কলেজে তো অনেক সময় পরীক্ষা থাকে, কলেজ বন্ধ থাকে, সেই সময় ঘাটতি হয়ে যায়। ওই ঘাটতিগুলো পূরণের জন্য তারা যে অন্য জায়গায় গিয়ে পড়বে সেই ধরনের টিউটর এখন নাই। কিন্তু একটা আশার কথা, আশার বাণী যে এই আমাদের এখানে একটা মেহেরপুর বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়টা যখন চালু হয়ে যাবে, চালু হয়ে গেলে সেখানে ভালো ভালো ছেলেগুলো তো সেখানে ভর্তি হবে, ভর্তি হওয়ার সুযোগ পাবে। এরা যখন মেহেরপুর শহরে বিভিন্ন জায়গায় অবস্থান করবে, তখন সেখান থেকে কিন্তু আমরা ভালো ভালো টিউটর কিন্তু আমরা বের করে আনতে পারবো। তো সেই ক্ষেত্রে একটা আশার আলো আমি সামনে দেখতে পাচ্ছি যে হয়তো ভবিষ্যতে ইংরেজির অবস্থা আরো ভালো হবে, এরা ভালো রেজাল্ট করবে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর এ কে এম নজরুল কবির স্যারের কাছে। মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন শিক্ষা ভাবনা। আমরা 2025 সালে প্রফেসর নজরুল কবির স্যার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসাবে আপনি নির্বাচিত হয়েছেন, এবং শ্রেষ্ঠ জাতীয় শিক্ষা সপ্তাহেও আপনি শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত, প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এবং আমরা এও জানতে পারছি যে আপনি অনেকগুলো কাজ ইতিমধ্যে আপনি বলেছেন, এর বাইরেও কিন্তু আমরা অনেকগুলো তথ্য আমাদের কাছে আছে, যেমন নতুন সাইকেল স্ট্যান্ড নির্মাণ, কলেজ ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন, ডিজিটাল আইডি কার্ড প্রবর্তন, আপনি বললেন অনলাইন রেজাল্ট, পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরা থেকে আছে স্যার, বাস্কেট বল কোর্ট নির্মাণ, কলেজের সীমানা প্রাচীর সৌন্দর্য বর্ধনে কাজ চলছে, একটা অংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এবং ক্যাম্পাস পরিষ্কার রাখা, বিভিন্ন সময় যে বিভিন্ন অনুষ্ঠানে যে ম্যাগাজিন প্রকাশ, ওখান থেকেও শিক্ষার্থীরা কিন্তু তাদের ক্রিয়েটিভিটি তৈরি, এই জাতীয় অনেকগুলো তথ্য আমরা আপনাদের কলেজের থেকে আমরা তথ্যগুলো পেয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা আবারও স্যারের সাথে কথা বলবো মেহেরপুরের শিক্ষা নিয়ে। স্যার, আপনার কাছে আবারও ফিরে আসছি। আপনি একটু আগে বললেন যে প্রাথমিক এবং মাধ্যমিকে যদি মানসম্মত শিক্ষা নিশ্চিত না হয়, উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু অর্জন সম্ভব না। তো আপনি প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষার ব্যাপারে আপনার কোনো মন্তব্য বা কোনো সাজেশন, যে আসলে এটা কোন পর্যায়ে আছে এবং এটা ডেভেলপ করার আর কোনো স্কোপ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই স্কোপ তো আছেই। আপনারা জানেন যে এই দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, 55 বছর হয়ে গেছে। আমরা কিন্তু আজ পর্যন্ত একটা ভালো গঠনমূলক একটা কারিকুলাম কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, বিভিন্ন সময় এই কারিকুলাম তৈরি হয়, আবার কিছুদিন চলে, আবার বন্ধ হয়, আবার নতুন করে তৈরি হয়। এই যে বারবার চেঞ্জ হচ্ছে, মানে ছাত্ররা এক্সপেরিমেন্টের মধ্যেই থাকছে। এইটা যদি স্থায়ী একটা রূপ না দিতে পারি, তাহলেই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা কিন্তু আসবে না। তো এইখানে আমি বলবো এইটা আগে হওয়া দরকার। শুধু উচ্চ প্রাইমারি না, হাই স্কুল কলেজ লেভেলও তাই। হ্যাঁ, এখানে আমাদেরকে কারিকুলামটা ঠিক করতে হবে, এবং সেই কারিকুলামটা যেহেতু আপনি জানেন চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ আছে, এখন আমরা চলে গেছি কোথায়, এআই এর যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে। এখন তো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে যে প্রস্তুতি আমাদের দরকার, সেই প্রস্তুতি কিন্তু আমাদের এই কারিকুলামে এবং সিলেবাসে সংযোজন করতে হবে। তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল, বিশেষ করে স্যার আরেকটা বিশ্বের সাথে আমরা করতে হবে। এই যে করোনাকালীন যে একটা ইফেক্ট আমাদের, এটা কিন্তু, এবং আমাদের যে একটা নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হয়েছিল, এটা তো শিক্ষার্থীরা কিন্তু ওই যে মোবাইলের ইতে চলে গিয়েছিল, এটা কিন্তু একটা বড় ধরনের একটা প্রভাব পড়েছে। প্রাইমারিটা স্যার আরেকটু ডেভেলপ করার মানে কোনো সাজেশন আপনার আছে কিনা, যে কিভাবে ডেভেলপ করা যায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা? প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দেখেন, প্রাথমিক আমাদের মূল জায়গাটা হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলা, সেখান থেকেই তো আমরা ছাত্রগুলা পাই। সেই প্রতিষ্ঠানটাকে যদি আরো কার্যকরী করতে হয়, আমাদের বেশিরভাগ শিক্ষক মন্ডলী যারা আছেন
তাদেরকে দিয়ে নানান ধরনের কাজ করানো হয়। হ্যাঁ, শিক্ষা বাদ দিয়ে ভোট গণনা, আরো টিকা দেওয়া, এগুলা কেন যে করানো হয় আমি জানি না। এখানে কিন্তু অনেক সময় লেখাপড়ায় বিঘ্ন ঘটে। এই একজন শিক্ষক শুধু শিক্ষকের কাজই করবে। হ্যাঁ, যদি আমরা মানে সেই কাজটা প্রাইমারিতে হয়ে হ্যাঁ, গেছে কি বিভিন্ন হ্যাঁ, ডিপার্টমেন্টের কাজ তাদের দিয়ে তাদের করানো চেয়ে হচ্ছে। করানো হচ্ছে। এটা একটা অবশ্যই আমি বলবো এগুলা বন্ধ করতে হবে। বন্ধ করলেই তারা তাদের যে লেসন দিকে, ছাত্রদের যে উন্নয়নের দিকে তারা কিন্তু নজর বেশি দিতে পারবে। তখনই এরা ভালো করবে। স্যার মেহেরপুর সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান মেহেরপুর সরকারি কলেজ। তো মেহেরপুর জেলার শুধু মেহেরপুর সরকারি কলেজ বা সরকারি কলেজগুলো নয়, উচ্চ মাধ্যমিক যেহেতু আপনি কলেজ লেভেলে, এই সামগ্রিক মেহেরপুরের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য আসলে কার্যকর কোনো পদক্ষেপ, মানে দৃশ্যমান কোনো পদক্ষেপ সমন্বিতভাবে নেওয়ার সুযোগ আছে কিনা, বা কিভাবে করা যায় এটা? হ্যাঁ, এখানে দেখেন শিক্ষা সাথে এখানে অনেকগুলা বডি যুক্ত আছে। বিশেষ করে এখানে জেলা প্রশাসন আছে, উপজেলা প্রশাসন আছে, তারপরে শিক্ষা কর্মকর্তা যারা, শিক্ষা শিক্ষা বিভাগ কর্মকর্তা আছে। যারা আছেন, হ্যাঁ, তারপরে অভিভাবক বিন্দু, তারপরে বিভিন্ন শিক্ষাবিদ, যা এই কলেজ বা মেহেরপুর এলাকা থেকে যারা পূর্বে চলে গেছে, ভালো ভালো মানুষ যারা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে, এদেরকে যদি সমন্বিত করে যদি আমরা একটা পর্যবেক্ষণ কমিটি বানাতে পারি, হ্যাঁ, জি স্যার। সেই কমিটির কাজ হবে যে মেহেরপুরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাঝে মাঝে ভিজিট করবেন। ভিজিট করে সেখানকার টিচার, ছাত্র, অভিভাবকদের সাথে মত বিনিময় সভা করবেন। তারপরে তাদের সাথে মত বিনিময় সভার মাধ্যমে তাদের সাথে জানতে চাবেন যে সমস্যাগুলো কি ওখানকার, সমস্যাগুলো কি কি, সেগুলো কিভাবে মানে ডেভেলপ করা যায়। ওভারকাম করা যায়, সেগুলো জেনে যদি একটা রিপোর্ট মাঝে মাঝে করা হয়, রিপোর্টগুলো পাবলিকলি প্রকাশ করা হয়, তাহলে এখানকার যে অভিভাবক যারা আছে তাদের সন্তানগুলো যে লেখাপড়া করে, তাহলে সেই অভিভাবকগুলো সচেতন হবে এবং আমাদের শিক্ষা প্রশাসন শিক্ষার যে জানতে পরিবেশ। পারবে যে কি পরিবেশ সেটা জানতে হবে। এই ধরনের একটা যদি পদক্ষেপ নেওয়া যায়, আমার মনে হয় মেহেরপুর শিক্ষা ঘুরে দাঁড়াবে। স্যার আপনি বারবার কয়েকবার উচ্চারণ করছেন যে মেহেরপুর যেহেতু সীমান্তবর্তী জেলা, এখানেও কিন্তু ওই যে ড্রাগের যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক সময় অনেক শিক্ষার্থীদেরকেও কিন্তু ইফেক্ট করছে, আমাদের কাছে যা তথ্য আছে। সেক্ষেত্রে জেলা প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, ইনারা কি এই সচেতন করার জন্য শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে মত বিনিময় সভা আপনি যেটা বলছিলেন, এই জাতীয় আয়োজনগুলো কি করার সুযোগ আছে কিনা, অবশ্যই সুযোগ আছে। আমি করেন কিনা? হ্যাঁ, আমি করি। আমি এসে দেখেন, আপনি আমার ক্যাম্পাসে ঢুকবেন, দেখবেন ঢুকেই দেখবেন যে অনেকগুলা বিলবোর্ড, ছোট ছোট বিলবোর্ড ক্যাম্পাসে ওই গাছে গাছে লাগানো আছে। সেখানে আম, যে মাদকের ব্যাপারটা লাগানো আছে, তারপরে যে পলিথিনের যে দূষণের কথাটা অনেকগুলা বিলবোর্ড আমি এখানে আহ, করেছি। হ্যাঁ, তারপরে আমি নিজেই একদিন সেমিনার করেছি যে মাদকের প্রভাব। হ্যাঁ, সেটা স্পিকার আমি নিজে ছিলাম। হ্যাঁ, সেখানে আমি সমস্ত ছাত্র শিক্ষকদের নিয়ে এ ব্যাপারে অ্যাওয়ারনেস করার জন্য আমি করেছি। এবং এর সাথে হ্যাঁ, প্রশাসনকে যুক্ত হ্যাঁ, করার সুযোগ, পুলিশ তারপরে প্রশাসন বিশেষ করে তারপরে আবার এখানে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, অধিদপ্তর আছে। তাদের নিয়েও একটা আমরা বিতর্ক প্রতিযোগিতা করেছি যে মাদকের যে প্রভাব যে কি হয়, এই নিয়ে ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় আমি করেছি। আমি তো করে যাচ্ছি এগুলা। কিন্তু স্যার আমি জানতে হ্যাঁ, চাচ্ছি যে হ্যাঁ, স্যার শুধু মেহেরপুর সরকারি কলেজ না, না মানে সমস্ত, সামগ্রিকভাবে এটার হ্যাঁ, করার স্কোপ আছে হ্যাঁ, কিনা? অবশ্যই বা স্কোপ এই আছে। যোগাযোগগুলো আপনি নেতৃত্ব, যেহেতু বড় কলেজ, আপনি এগুলো মানে হ্যাঁ, জেলা এটা করা প্রশাসন যায়, এটা করলে সমন্বয় তো করে আরো ভালো হয়। এগুলো করার সুযোগ এখন আছে, এইগুলো যে করছি, এগুলা দেখে দেখে অন্য প্রতিষ্ঠানগুলো যদি করতো নিজেরাই, তাহলে সবচেয়ে আরো ভালো সবচেয়ে হতো। বেটার হতো। আর যদি এখানে যে প্রশাসন আছে, বিশেষ করে জেলা প্রশাসনের নির্দেশনায় যদি এগুলা নিয়ে আসা যায়, সবচেয়ে হ্যাঁ, সবচেয়ে ভালো সেটা হয়, কার্যকর হয়। কার্যকর হয় সব প্রতিষ্ঠানগুলো। তাহলে এগুলা পর্যায়ক্রমিক হবে, এগুলা করলে আস্তে আস্তে মাদকের যে প্রভাবটা আস্তে আস্তে কমে আসবে ইনশাল্লাহ। স্যার আমি আমাদের নবাগত যিনি জেলা প্রশাসক স্যার, উনি একজন শিক্ষক ছিলেন, এবং আমরা যতটুকু সাংবাদিকতার কাজে আমরা জানতে পেরেছি যে স্যারও চেষ্টা করবেন, উনি কর্মপরিকল্পনা তৈরি করছেন যে মেহেরপুরের শিক্ষা ব্যবস্থাটাকে ডেভেলপ করার জন্য হয়তো উনি চেষ্টা করবেন। এ ব্যাপারে আপনার কোনো কিছু জানা আছে কিনা? হ্যাঁ, বর্তমান জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম খুবই একাডেমিক মানুষ। উনি আমারই সাবজেক্টের মানুষ। আচ্ছা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন। আচ্ছা। ওই বিশ্ববিদ্যালয়ের ওর প্রাণিবিদ্যা বিভাগের অনার্স মাস্টার্সের দুটাতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট। আচ্ছা।
হ্যাঁ, এটা একটা আমাদের গর্বের বিষয় গর্বের যে বিষয়। একজন এত মেধাবী মানুষ প্রশাসক। এখানে আমাদের জেলা প্রশাসক হয়ে এসেছেন। আচ্ছা। যখন উনি আর যোগদান করেছিলেন, আমি গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে। হ্যাঁ, তখন পরিচয় হলো যে একই ডিপার্টমেন্টে। উনি আমাকে যথেষ্ট শ্রদ্ধা করেন। হ্যাঁ, আহ, শ্রদ্ধা করেন। যেহেতু আমার সবচেয়ে সাবজেক্টের মানুষ। সাবজেক্টের মানুষ হিসেবে বেশি শ্রদ্ধা করে কিনা জানি না, তবে যথেষ্ট আমাকে সম্মান দেন। হ্যাঁ, তা ওনার সাথে আমি বিভিন্ন সময় কথা বলেছি। উনি খুবই পজিটিভ, লেখাপড়া বিশেষ করে মেহেরপুরের শিক্ষার জন্য খুব ভাবেন এবং হয়তো সামনে আমরা অনেক ভালো কিছু দেখতে পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান শিক্ষা ভাবনা। শিক্ষা ভাবনাতে আমরা মেহেরপুরের যারা বিভিন্ন শিক্ষাবিদ আছেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আছেন, বিভিন্ন বিষয়ের শিক্ষক আছেন, মেহেরপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করে থাকি। স্যারের কাছে আমার আবারও ফিরে যাচ্ছি যে মাধ্যমিক স্তরটি, মাধ্যমিকে যে অবস্থাটা, গত যে রেজাল্টটি হয়েছে এটাও কিন্তু খুব ভালো পর্যায়ে নিয়ে এসেছে এসএসসিতে, এবং এটার কারণেই কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীও খুব কম হয়েছে। তো মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি স্যার কিছু বলেন। শোনেন, মাধ্যমিক যে দুটা প্রধান প্রতিষ্ঠান, মেহেরপুর গার্লস স্কুল, সরকারি গার্লস স্কুল, আর মেহেরপুর বয়েজ স্কুল, এই দুটা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাটা আসলেই আমার কাছে খুব লাজুক মনে হয়েছে। এই কারণেই, কারণ আমার মেয়ে এবার এইচএসসিতে মেহেরপুর সরকারি কলেজে আমার ওখানেই তাকে ভর্তি করিয়েছি। এ যখন স্কুলে পড়তো তখন সে স্কুলেই যেত না। আমি তাকে জিজ্ঞাসা করতাম, তুমি স্কুলে যাও না কেন? তখন বলছি ক্লাস হয় না। এই যে ক্লাস হয় না সে বলছে, হ্যাঁ, তার প্রমাণও পাওয়া গেছে। মাঝে একটা অভিভাবক সমাবেশ হয়েছিল, সেখানেও অভিভাবকদের আমি রাগ ঝাড়তে দেখেছি। আমি গিয়েছিলাম স্যার, আপনি জানেন। এই ছিলাম। যে অবস্থা, সেখান থেকে যদি বেরিয়ে না আসতে পারে, এখন যেহেতু আমাদের যে নতুন ডিসি মহোদয় এসেছেন, উনি বেশ একাডেমিক এবং এই দুটো প্রতিষ্ঠানের সভাপতিও কিন্তু তিনি। তা উনি, আমি তো প্রায় বিভিন্ন মিটিংয়ে যাই, তো ওনার সাথে এই ব্যাপারে কথা হয়েছে। উনি এই ব্যাপারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। উনি যদি দেখেন তাহলে আমার মনে হয় এই দুটো শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াবে এবং এই দুটো শিক্ষা প্রতিষ্ঠান যদি ঘুরে দাঁড়ায় সেক্ষেত্রে ভালো প্রোডাক্ট আসবে, সেই প্রোডাক্ট গুলো আমরা পাবো, কলেজও ভালো করবে। এটা মানে একটা চেইন হিসাবে কাজ করবে। স্যার, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে থেকে জানতে পারছি যে তাদের বক্তব্য হচ্ছে মেহেরপুর মাধ্যমিক পর্যায়ে শিক্ষা যে সরকারি দুইটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এইটা যদি একটা স্ট্যান্ডার্ড মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, তবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু চাপে থাকবে এবং তারাও নিজেদেরকে সংশোধন করে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে। এ ব্যাপারে যদি কিছু বলেন। দেখুন, মানুষের যে পারসেপশন, এখানে একটা বিষয় আমি বলি যে আগে এই যে দুটা সরকারি যে বিদ্যালয় আছে, সরকারি বিদ্যালয়ের যে আপনার ভর্তি প্রক্রিয়াটা একসময় ছিল পরীক্ষার মাধ্যমে। হ্যাঁ, পরীক্ষার মাধ্যমে হতো, কিন্তু দীর্ঘদিন ধরে এটা হয় লটারি। এবং এবছরেও কয়েক দফা হওয়ার পর আবার লটারির সিদ্ধান্ত। হ্যাঁ, লটারির সিদ্ধান্ত যদি হয় তাহলে দেখবেন যে ভালো ছেলেগুলা, অনেক ভালো ছেলে এখান থেকে ছিটকে পড়বে, তারা এখানে ভর্তি হতে পারবে না, এবং অনেক খারাপ স্টুডেন্ট এখানে যারা কোনো রকম পাস করেছে তারাও কিন্তু ঢুকে যাবে। এই যে কোয়ালিটির যে হেরফের, এটাও কিন্তু খারাপ রেজাল্টের নজির হচ্ছে। এগুলো হওয়া উচিত না। এটাকে আমাদেরকে ওই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদেরকে ফিরিয়ে আসতে হবে, তাহলে এটার কিন্তু, মানে আপনি মনে করছেন যে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডেভেলপের সুযোগগুলো বেশি থাকে। আমি ইন্টারমিডিয়েট কথা যদি বলি, আপনি দেখেন যে সমস্ত ভর্তি পরীক্ষাগুলোতে যে মার্কসের ভিত্তিতে ইন্টারমিডিয়েটে ভর্তি হচ্ছে, কিন্তু নটরডেম কলেজ কিন্তু ইন্টারমিডিয়েটের ভিত্তিতে তারা কারো তাহলে যে তারা কেন করছে না? সেরা শিক্ষা শিক্ষাগুলো নিয়ে নিচ্ছে। আপনি এখানেও ভর্তি করান, আপনার মার্কসের ভিত্তির দরকার নাই তো। হ্যাঁ, মার্কসের ভিত্তির দরকার না, আপনি এক্সাম নেন, ছাঁটাই করেন, ছাঁটাই করে যারা যোগ্য তারাই ভর্তি হবে। এটা আপনার সাজেশন? হ্যাঁ, অবশ্যই। আমার স্যার, আরেকটি বিষয় আমরা আপনার কলেজ নিয়ে আমরা জানতে পাচ্ছি যে মাস্টার্স প্রথম পর্ব, মাস্টার্স প্রাইভেট, এবং 112 জন শিক্ষক কর্মকর্তা কর্মচারীর পদ সৃজন প্রক্রিয়াধীন, এই বিষয়টা নিয়ে স্যার মানে সর্বশেষ একটু যদি বলেন। হ্যাঁ, মাস্টার্স
খোলার ব্যাপারে এখানে 8টা বিষয়ে আপনি জানেন যে অনার্স আছে, জি। আর 6টা বিষয়ে মাস্টার্স আছে। মাস্টার্স আছে। আর ওই বাকি 2টা বিশেষ করে আহ, ইসলামের ইতিহাস আর হচ্ছে আপনার, রাষ্ট্রবিজ্ঞান নাকি? না রাষ্ট্রবিজ্ঞান না, ম্যানেজমেন্টে, Management, এটার দুটোই মাস্টার্স নাই। আচ্ছা। হ্যাঁ, এখন আমি আবেদন দিয়েছি। আবেদন দেওয়ার পরে এটা শিক্ষা মন্ত্রণালয়ে একটা আহ, Approve, আছে, অ্যাপ্রুভাল লাগে, তাদের একটা আহ, আহ, পরিপত্র লাগবে। জি স্যার। হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয় এখন সেই এটা এই মুহূর্তে দিচ্ছে না। এই মুহূর্তে তারা অ্যাপ্রুভাল দিচ্ছে না। আচ্ছা। অ্যাপ্রুভাল না দিলে এটা করা সম্ভব হবে না। আর একটা বিষয় আপনি জানেন যে মেহেরপুরের যে সায়েন্সের কিন্তু কোনো অনার্স বা মাস্টার্স নাই। 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 তো এটাও একটা ওই আপনাদেরকে আবেদন দেওয়া আছে হ্যাঁ স্যার? আবেদন দেওয়া আছে। এটাও শিক্ষা মন্ত্রণালয়ের যে এমবার্গো দেওয়া আছে, এমবার্গো না ওঠা পর্যন্ত এটা প্রসেস করা আমরা আশা যাচ্ছে না। করতে পারি যদি আর নিয়মিত গভর্নমেন্ট থাকে আর আপনারা পোস্টের বিষয়ে, হ্যাঁ পোস্টের বিষয়ে যেটা বলছেন, এটা এসে আমি আবেদন 110টা জি স্যার। শিক্ষকের পদ, আরো 110টা। আপনারা জানেন বর্তমানে আমার শিক্ষকের টিচিং স্টাফ হচ্ছে 50 জন। আচ্ছা। হ্যাঁ 50 জন, কিছু এখন ঘাটতি আছে, সবাই নাই, প্রায় 10 জন মতো কম শূন্য আছে, শর্টেজ। শর্ট আছে। আর 110টার যে প্রস্তাব, সেটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর হয়ে শিক্ষা মন্ত্রণালয় গেছে, সেখান থেকে বর্তমানে এখন আহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। সেখান থেকে অনুমোদন হলেই পরে যাবে অর্থ মন্ত্রণালয়। আচ্ছা। অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলেই তখন আমরা তখন কার্যকর কার্যকর হবে। কার্যকর ব্যবস্থা আশা করি যে সুযোগ আছে। আশা করছি তো পাবো ইনশাল্লাহ। স্যার আরেকটি বিষয় আপনাকে একটু রেজাল্ট নিয়ে আবার ফেরত আসছিল একটি প্রশ্ন, সেটা হলো চুয়াডাঙ্গা কিন্তু আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট এবং ওটাও কিন্তু মোটামুটি সীমান্ত, Right. অনেকগুলো জীবননগর যে সাইডটা, দর্শনার যে সাইডটা। তো চুয়াডাঙ্গা কলেজের একটি রেজাল্টের তথ্য আমার কাছে আছে, তাতে আপনার 89% স্টুডেন্ট তারা পাস, এবং সবচেয়ে বড় কথা হলো তাদের যে স্টুডেন্ট এর মধ্যে আবার 281 জন A+. 5। শুধু তাই নয়, আমরা প্রতি বছর দেখতে পাই যে চুয়াডাঙ্গা থেকে উচ্চ শিক্ষায় বুয়েট বলেন, মেডিকেল বলেন বা পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে গতবার ঢাকা মেডিকেল সহ একাধিক শিক্ষার্থী কিন্তু উচ্চ শিক্ষায় তারা সুযোগ পাচ্ছে। তো আমাদের মেহেরপুরকে উচ্চ শিক্ষাতে আসলে পার্সেন্টেজ আমার আমার যতটুকু যা তথ্য জানা আছে খুব ভালো, অনেক অ্যাভেলেবল যেতে পারছে না। এই দিকটা নিয়ে স্যার যদি কিছু না, বলেন। দেখেন আমি তো আগেই বলেছি যে মেহেরপুর কলেজের একটা বদনাম রয়ে গেছে, দীর্ঘদিন পড়ালেখা হয়নি। হ্যাঁ, যার ফলে ভালো স্টুডেন্টরা কিন্তু যেখানে পড়ালেখা হয় সেখানে চলে যাচ্ছে। কিন্তু এই যে বদনামটা কিন্তু চুয়াডাঙ্গা কলেজের কখনোই আসে নাই। চুয়াডাঙ্গা কলেজ মানে ধারাবাহিক ধারাবাহিক সাফল্য। বজায় রাখতে পারছে। সেই কারণে সেখানে A+ ছাড়া এখানে ভর্তি হয় না। আচ্ছা চুয়াডাঙ্গা কলেজের ভর্তির ব্যাপারে মানে যারা ভর্তি হয় সব A+, এর নিচে কোনো ভর্তি হতে পারে না। আচ্ছা আচ্ছা। মানে একটা ট্রেন্ড হয়ে গেছে। যখন হ্যাঁ, ভালো 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 স্টুডেন্টরা যাচ্ছে, স্টুডেন্ট অ্যাভেলেবল যাচ্ছে। অ্যাভেলেবল যাচ্ছে বলে ওই A+ এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে, যার জন্য তারা ভালো রেজাল্ট করছে। এখন আমাকে যদি A+ সবগুলো দেন, তাহলে অবশ্যই আমিও ভালো রেজাল্ট দেখাতে পারবো। এখানে একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি। আপনি MM কলেজের কথা চিন্তা করেন, সেখানেও A+ গুলা ভর্তি হচ্ছে। এবারও প্রায় পরীক্ষার রেজাল্ট আপনি দেখেন 99 পয়েন্ট সামথিং দেখলাম রেজাল্ট হয়েছে। আপনি ঢাকা কলেজে দেখেন, সেখানেও 99 আপ। ঢাকা হ্যাঁ, রেসিডেন্সিয়াল। তাহলে এই যে তারা তো একদম যাচাই করে বাছাই করে সেই A+ এর গোল্ডেন মার্কসের উপর ভিত্তি করে, শুধু A+ না, মার্কসের উপর ভিত্তি করে তারা সর্বোচ্চ মার্কস, সিট অনুযায়ী সর্বোচ্চ মার্কস তাদেরকে বাছাই করে নিয়ে নিচ্ছে। তারা তো ভালো রেজাল্ট পাবেই। তো এখানে একটু পার্থক্য আমি দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন শিক্ষা ভাবনা থেকে কথা বলছিলাম। আজকের অতিথি মেহেরপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর A.K.M. নজরুল কবির স্যার। স্যার আপনার শিক্ষা নিয়ে যে আলাপচারিতা, এখানে আমি আবারও আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে বেশিরভাগই ভালো শিক্ষার্থী, যারা ভালো স্টুডেন্ট নামে পরিচিত যারা, তারা আমার জেলার বাইরে চলে যাচ্ছে। তো এখানে কোনো বিশেষ কোনো উদ্যোগ, নট অনলি সরকারি কলেজ, কোনো শিক্ষাবিদ, জেলা প্রশাসন বলেন, শিক্ষা প্রশাসন বলেন, যে এখানে আমরা সেই সাপোর্টটা আমি মেহেরপুর কলেজে দিব বা মেহেরপুর মহিলা কলেজ থেকে পাবে, এরকম যে একটা নিশ্চয়তা দিয়ে প্রচারণা বলেন বা মত বিনিময় সভা বলেন, এ জাতীয় কোনো ব্যবস্থা করার সুযোগ না, আছে? এই জাতীয় ব্যবস্থা আমি করেছিলাম। হ্যাঁ, করে এবার কিন্তু আমি অনেকটা কিছু স্টুডেন্ট, আমি ভালো স্টুডেন্ট পেয়েছি। আচ্ছা। হ্যাঁ, পেয়েছি। এটা একদিনে তো হবে না। না না। এটা যেহেতু এখন তারা জানতে পারছে যে মেহেরপুর সরকারি কলেজে নিয়মিত ক্লাস হয়, তো আস্তে আস্তে আমি এগুলো আস্তে আস্তে এবার যেভাবে আরেকটা বিষয় বলি আপনাকে,
মেহেরপুর যেহেতু কোএডুকেশন, সরকারি কলেজে কোএডুকেশন, Education, এখানে কিন্তু মেয়েরা কিন্তু পড়তে যায় না, খুব কম যায়, কম। খুব কম যায়। কিন্তু এবার কিন্তু মেয়েদের হার গতবারের চেয়ে একটু বেড়েছে, আচ্ছা, কারণ তারা এখন ভরসা পাচ্ছে যে এখানে আহ, নিরাপত্তা এখন আছে। নিশ্চিত হচ্ছে। তাছাড়া নিয়মিত ক্লাস হচ্ছে এখন কিন্তু আহ, হচ্ছে। এবং এখানে তো আবাসিক ব্যবস্থা আছে, নতুন একটি 5 তলার হ্যাঁ, চমৎকার একটা হোস্টেল চমৎকার আছে। একটি হোস্টেল সেই যেটা আছে। হোস্টেলের পরিবেশ আপনি যদি ইদানিং গিয়েছেন কিনা জানি না, না, আমি যদি জানি। যান আপনি বুঝতে পারবেন। হোস্টেলটি আমি আসার পরে অয়েল সিকিউর করেছি, সেখানে আমি চারিদিকে সিসি ক্যামেরা দিয়েছি, ম্যাডাম হ্যাঁ শ্বাস লাইট দিয়ে দিয়েছি। তাছাড়াও আমি কারেন্ট চলে গেলে যাতে তারা আলোকিত হয় তার জন্য আমি পৌরসভা ডিসি মহোদয়কে বলে আমি ওই যে সোলার লাইটও দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর 24 ঘন্টা সেখানে কর্মচারী সিকিউরিটি গার্ড সিকিউরিটি থাকবে। তো এই ধরনের একটা হোস্টেল মানে ফ্যাসিলিটিস আপনি দিয়েছেন, এখন দরকার হলো এবং আপনার শিক্ষার্থী। একজন শিক্ষক আমাদের এক ম্যাডাম খুবই মানে কেয়ার করেন এগুলো। কেয়ার করেন। সেখানে আমাদের হোস্টেল সুপার হিসেবে নিয়োগ দেওয়া আছে, সার্বক্ষণিক তদারকি করেন। তো আমি আশা করি যে এই হোস্টেলটা ভালোভাবে চলছে এবং ভবিষ্যতে আরো ভালো ভালো স্টুডেন্টরা এসে এখানে থাকার ব্যবস্থা আহ, চেষ্টা করবে। সর্বোপরি যে মেয়েরা যদি এখানে সরকারি কলেজে ভর্তি হয়, সেখানে তাদের আবাসিক ব্যবস্থা সহ অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থা, আপনি বলছেন যে সেখানে ওয়েল সিকিউরড একটা ব্যবস্থা আছে সেখানে আছে। আছে আছে। আহ, সুপ্রিয় দর্শক, আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি যিনি মেহেরপুর জেলাকে শিক্ষা নিয়ে একটি স্বপ্ন দেখেন। মেহেরপুরের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান মেহেরপুর সরকারি কলেজকে একটি উচ্চতায় নিয়ে যেতে চান। ইতিমধ্যে তিনি অনেকগুলো কাজ শুরু করেছেন, আমরা স্যারের কাছ থেকে জানতে পারলাম। এবং আমার কাছে যে তথ্যগুলো ছিল, অনেকগুলো তথ্য আছে, প্রায় 12টা তথ্য, যে স্যার এই এই দিকগুলো উন্নতি করার চেষ্টা কার্যকর রেখেছেন এবং ভবিষ্যতে আরো। স্যার, আমরা শুধু উন্নতির সাইডটা বললাম, কোনো সমস্যা আছে কিনা, যে এই সমস্যার কারণে আপনি এখনো কাঙ্ক্ষিত জায়গায় যেতে পাচ্ছেন না, মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো কি কি সমস্যা এখনো আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, সমস্যা কিছু তো আছেই। আপনারা জানেন কলেজের ভিতরে কিছু পরিত্যক্ত ভবন আছে। আপনি জানেন পুরানো ছাত্র হোস্টেল আপনি দেখেছেন, ঢুকেই একদম সোজা গিয়ে দেখবেন যে একটা এক দোতলা বিশিষ্ট যতলা একটা বিল্ডিং। পুরাতন ভবন আছে। তো এই ভবনটা তাছাড়াও একটা পুকুর আছে। হ্যাঁ, এই পুকুরটা কিন্তু ওই অবস্থায় ছিল না। আমি যখন আসি তখন একটা ড্রাই পুকুরে ছিল এবং এই ড্রাই পুকুর থাকা অবস্থায় ওই নিচে যে মেহেরপুরে যে সমস্ত মাদকের একটা অভয়ারণ্য হয়ে গেছে। অভয়ারণ্য হয়েছিল, পরে আমি দেখলাম যে এইভাবে রাখা যায় না। পরে আমি ওটাকে একটা মোটর বসাইয়ে ওটাকে পানি দিয়ে এখন সরকারের ডিসি মহোদয়কে বলে ওখানে আমি মাছ ছাড়ার ব্যবস্থা করে দিয়েছি, কারণ সবসময় পানি থাকে, যার ফলে ওখানে আর ওইখানে যে মাদকের যে আড্ডা সেটা তো হয় না। কিন্তু আমাদের যে পুরাতন যে হোস্টেলটা আছে এখানে সন্ধ্যার আগে আগে বিকালের দিকে আহ, যে ঘুরতে যাবার নাম করে ওখানে ঢুকে গিয়ে এখনো মাদক গ্রহণ করে বলে আমার কাছে রিপোর্ট আসছে। আমি বিভিন্ন সময় আমি এসপি মহোদয়কেই বলেছি, ওসি সাহেবকে বলেছি যে আপনার মাঝে মাঝে রেড দেন, আপনার আমার অনুমতি লাগবে না, আপনাদের অনুমতি দেওয়া থাকলো। তো ওনারা এখন সেই কাজগুলা করছেন, হয়তো এটা থাকবে না। আর একটা আপনাকে বলি যে এই ভবন তাকে পরিত্যক্ত ঘোষণা এবং অবসরের লক্ষ্যেও আমি কাজ করছি। ডিসি মহোদয় যেহেতু এটা সভাপতি কন্ডেমনেশন কমিটির, তো ওনাকে একটা মিটিংও হয়ে গেছে। এখন পরবর্তীতে যে আমাদের এখানে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আছে তারা ওই ভবনটাকে পরিদর্শন করে একটা প্রতিবেদন দিলে পরবর্তী মিটিং উত্থাপিত হবে। সেই উত্থাপিত হলেই তারপরে একটা একটা কস্ট এস্টিমেশন হবে। এই কস্ট এস্টিমেশন হওয়ার পরে এটা আবার মাওসিতে যাবে, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে যাবে, সেখান থেকে অনুমোদন হলে টেন্ডারে চলে যাবে। হ্যাঁ, তখন এই ঝামেলাটা হয়তো ভাঙা হয়ে গেলে এই যে আমাদের যে মাদকের যে সমস্যাটা এটা আমি ফেস করছি, এটা হয়তো আর থাকবে না। এটা এখন যেহেতু মেহেরপুরে যে অনেকগুলা পত্রিকা আছে, এই পত্রিকাগুলা যদি এগুলো তুলে ধরে তাহলে আমার জন্য এইটা এই বিল্ডিং অপসারণ, যে বিল্ডিং যে কি ক্ষতি করছে এগুলো যদি তুলে ধরেন পত্রিকাগুলা তাহলে আমার জন্য আরো সুবিধা হয়। আর একটা কথা বলি যে মেহেরপুর সরকারি কলেজের যে গেট আছে, গেটের দুই পাশে দেখবেন যে একদিকে যে বাউন্ডারি যেটা অ্যাস্থেটিক একটা লুক আমি নিয়ে আসার চেষ্টা করেছি, আর একদিকে তৈরি হচ্ছে, এটা হবে হয়তো সময়ের অপেক্ষায় হয়তো 2-1 মাসের মধ্যেই এটা শেষ হয়ে যাবে।
তো এখানে আর একটা সমস্যা আমি ফেস করছি, এটা আপনাদের তুলে ধরা দরকার, যারা সাংবাদিকতায় যারা আছেন তাদের তুলে ধরা দরকার। একদিকে বাঁশের ব্যবসা, বালির ব্যবসা, একদিকে স্যানিটারি প্রোডাক্ট তৈরি হয়। একটা প্রতিষ্ঠানের সামনে, গেটের সামনে এই ধরনের কার্যক্রম থাকলে ওই কলেজের সৌন্দর্য নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়। তাছাড়া ছাত্রছাত্রীরা অনেক সময় বাঁশ গাড়িতে উঠাচ্ছে, ছাত্রছাত্রীরা আজ থেকে বাধাগ্রস্ত হচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এইগুলা আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে, বিশেষ করে এখানে যারা সাংবাদিক যারা ভাইয়েরা যারা আছেন, তারা এই কথাগুলো যদি তুলে ধরেন, আমার মনে হয় প্রশাসন এ ব্যাপারে হস্তক্ষেপ করবে এবং ওইটা ওই যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ হবে। আমি সৌন্দর্য বর্ধনের কাজটি কি শুধুই সামনে হবে, না আপনার আরো অন্যান্য সাইড যেমন? না, সামনের গুলাতে সৌন্দর্য বর্ধন হবে, যাতে মানুষ বুঝতে পারে, আকৃষ্ট করে। আর অন্যান্য গুলাতে পাঁচেরটা উঁচু হবে, কিন্তু সামনেরটাই আমি সৌন্দর্য বর্ধনের জন্য চেষ্টা করছি। আরেকটা কাজ আমি করেছি, যে এটা যে মেহেরপুর সরকারি কলেজ আগে জানা যায়, বোঝা যেত না। আমি খুব ভেরি রিসেন্টলি আপনি দেখবেন যে বড় করে মেহেরপুর সরকারি কলেজ একটা সাইনবোর্ড লিখেছি। এটা একটা খুব ছোট করে একটু ছিল, দেখা যাচ্ছিল না, অনেকে বুঝতে পারতো না, এটা করেছি। এবং দেখবেন যে চুয়াডাঙ্গা রোডেও একটা গেট আছে, সেই গেটেও কোনো লেখা টাকা নাই। হ্যাঁ, তো ওখানেও আমি আর একটা সাইনবোর্ড, হয়তো ডিজিটাল হবে না, কিন্তু সাইনবোর্ড দিব, যাতে মানুষ গেটে একটা থাকা উচিত, গেটে একটা থাকবে, যাতে মানুষ বুঝতে পারে এটা কলেজ শুরু হলো এখান থেকে, এটা কলেজের একটা এরিয়া। স্যার, সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, যে আমরা জানি মেহেরপুরে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে মেহেরপুরে একটি বিশ্ববিদ্যালয় চালু হোক, এবং ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি যে 2টি বিষয় অনুমোদন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে। একটি চিঠি দেওয়া হয়েছে এবং চিঠির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার কয়েকটি সাবজেক্ট, 4টা বা 5টা সাবজেক্ট প্রস্তাব করবেন, ওখান থেকে 2টি সাবজেক্ট অনুমোদন হবে এবং সেটা আগামী শিক্ষাবর্ষ থেকেই এটা চালু হবে। তো আমরা এও জানতে পেরেছি যে আপনার কলেজের সাময়িকভাবে ওনারা 5টি রুম আবেদন করেছে এবং সেইগুলোতে ক্লাস করানোর একটা চিন্তা আছে। তো এখানে আমি একটু রিলেটেড আরেকটি প্রশ্ন করতে চাই, যে মেহেরপুর যেহেতু একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চাইলেও কলেজের মতো তার ভর্তি হওয়ার সুযোগ নেই, এটা একটি গুচ্ছের মাধ্যমে ভর্তি হবে। সেই ক্ষেত্রে সরকারি বলেন, বেসরকারি বলেন, প্রাইভেট বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত না করলে মেহেরপুরের শিক্ষার্থীরা কিন্তু মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ইন করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে সমন্বিত উদ্যোগ কিন্তু স্যার অবশ্যই দরকার। সর্বশেষ স্যার, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বা বিশ্ববিদ্যালয় নিয়ে যদি লাস্ট কিছু বলেন। হ্যাঁ, আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়ে গেছে। আপনি জানেন আমাদের মাননীয় ভিসি প্রফেসর ডক্টর বক্তের উদ্দিন, উনি কাজ করছেন। হ্যাঁ, উনি খুব ভালো মানুষ, একাডেমিশিয়ান। তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, খুবই স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আমাদের স্যার প্রথম দিনের অতিথিও ছিলেন উনি। তাই তো উনি কাজ করছেন। এবং দেখেন এই বিশ্ববিদ্যালয়, আমি তো মেহেরপুরের মানুষ, মেহেরপুরে একটা বিশ্ববিদ্যালয় যখন প্রস্তাব আসলো, হ্যাঁ, তখন আমি প্রথম কিন্তু এখানে ইয়ে করছিলাম যে আমি জায়গা দেব, আপনারা শুরু করেন। কারণ আমি মেহেরপুরের মানুষ, আমাদের মেহেরপুরের মানুষের প্রাণের দাবি যে একটা বিশ্ববিদ্যালয় হোক। আমি যেহেতু মেহেরপুরের, এই জন্য আমি চেয়েছিলাম যে একটা বিশ্ববিদ্যালয় হোক, অন্তত আমি একটু জায়গা দিই, হ্যাঁ, এখান থেকে শুরু হোক। এবং এই বিশ্ববিদ্যালয়ের শুরুর যে অংশীদার, সেটা আমি হতে চেয়েছি এবং হবো, সহযোগিতামূলক যে মনোভাব স্যার, সেটা আমি দিয়েছি। এখন এখানে আমি 6টা রুম দিয়েছি। ওই রুম দেওয়ার কারণেও আমাকে মন্ত্রণালয় আমাকে জানতে চাইছে, কেন আপনি কিভাবে রুম দিলেন। আমি বললাম যে এটা মেহেরপুরের প্রাণের দাবি, বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, মানুষের দাবি, এটা সাধারণ মানুষের দাবি, সবার দাবি যে একটা বিশ্ববিদ্যালয় হোক। এই 5টা বা 6টা রুম দিলে আমার কোনো একাডেমিক ঘাটতি হবে না বা সমস্যা হবে না, এই জন্য আমি দিয়েছি। এবং সেই লক্ষ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয় যে সাবজেক্ট গুলা পাচ্ছেন, তার ফল এই আমাদের তো দেখাতে হবে। এই আমার মেহেরপুর সরকারি কলেজ থেকেই এই বিশ্ববিদ্যালয়। স্যার, আমার আরেকটি তথ্য আছে যে বিশ্ববিদ্যালয়ের প্রথম যিনি ভিসি স্যার ছিলেন, বসার জন্য কিন্তু স্টার্টিং মনে হয় আপনার ওখানে একটু ব্যবস্থা করেছিলেন, যে অফিসিয়াল মিনিমাম কার্যক্রমগুলো যদি চালু করে, এরকম একটা ব্যবস্থা দিয়েছিলেন মনে হয়। হ্যাঁ, উনি আমার ওখানেই বসতেন। তো উনি, যেহেতু ওনার বসার কোনো জায়গা ছিল না, হ্যাঁ, উনি আমার ওখানেই বসতেন।
তারপরে আস্তে আস্তে উনি একটা অফিস নিয়েছিলেন, সেখানে পরবর্তীতে উনি সেখানে বসতেন। তো এই যে যেহেতু উনি একজন একজন প্রতিষ্ঠানের ভিসি, হ্যাঁ, শিক্ষার সর্বোচ্চ পদ কিন্তু ব্যক্তি, একটা বিশ্ববিদ্যালয় মানে কি এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, বড় বড় ব্যাপার। তো আমি যেহেতু শিক্ষক, আমি শিক্ষকের মর্যাদা বুঝি, সেই অনুযায়ী আমি যেহেতু ওনার বসার জায়গা নাই, এই জন্য ওনাকে আমার রুমে ওই একটা আমার সুযোগ। সাথে উনি যখনই আসতেন মেহেরপুরে বিভিন্ন কাজে, যখন ঢাকায় যেতেন কাজ শেষ করে যখন মেহেরপুর আসতেন, তখন উনি আমার ওখানে বসতেন। একটা যে সাপোর্ট দেয়া, সাপোর্ট দেওয়া এটা এটা আমি মেহেরপুর দিয়েছি। সরকারি কলেজ হ্যাঁ, দিয়েছে। দিয়েছি। স্যার, সর্বশেষ যত রকমই আলোচনা হোক না কেন, আমাদের প্রধান পার্ট কিন্তু শিক্ষার্থী। কারণ শিক্ষার্থী যদি আহ, তার লক্ষ্য পূরণ না করে, শুধু শিক্ষক কিছু করতে পারবে না। সর্বশেষ তার শিক্ষার্থী বা অভিভাবক যাই বলেন, কোনো মেসেজ, শিক্ষা নিয়ে কোনো মেসেজ সর্বশেষ মেহেরপুরের শিক্ষা ব্যবস্থা নিয়ে? হ্যাঁ, মেহেরপুরের শিক্ষা নিয়ে ব্যবস্থা নিয়ে অবশ্যই আমি কাজ করে যাচ্ছি, আহ, যাতে মেহেরপুর, শুধু মেহেরপুর সরকারি কলেজ না, মেহেরপুরের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবাই একসাথে যদি আমরা সমন্বিতভাবে যদি এই সমস্যাগুলা যদি চিহ্নিত করে একসাথে কাজ করি, তাহলেই মেহেরপুরের শিক্ষা ব্যবস্থা অবশ্যই ঘুরে দাঁড়াবে। সেই জন্য এখানে যে সমস্ত দেখেন, শুধু সরকারি প্রতিষ্ঠান না, অনেক বেসরকারি কলেজ আছে, স্কুল আছে, এদেরকে সমন্বিতভাবে আমাদেরকে বসার দরকার। সেই ব্যবস্থাটা আমি একবার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি করতে পারিনি। এটা আমার করার ইচ্ছা আছে। তাহলেই আমরা অনেক কিছু যে সমস্যাগুলা আইডেন্টিফাই করতে পারবো, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারবো এবং মেহেরপুরের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে উন্নতির দিকে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মেহেরপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর এ কে এম নজরুল কবির স্যারের কাছে। আমরা মেহেরপুরের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক বিষয় নিয়ে আহ, কয়েকদিন আগে এইচএসসি যে রেজাল্ট হলো, এই জাতীয় বিষয়গুলো নিয়ে, আমাদের সমস্যা সম্ভাবনা নিয়ে আমরা স্যারের সাথে আলাপ করলাম। যে মেহেরপুর প্রতিদিন শিক্ষা নিয়ে কাজ করে চলেছেন, অসংখ্য পজিটিভ বলেন বা সমস্যা সম্ভাবনা নিয়ে মেহেরপুর প্রতিদিন রিপোর্ট করে থাকে। ইতিমধ্যে স্যারের কাছে থেকে আমরা জানতে পারলাম যে মেহেরপুর সরকারি কলেজের বিশেষ করে বাউন্ডারির যে দুই পাশ, বাঁশে বালি বলেন, বাঁশ বলেন, এই জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি সামনে থাকে, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা বিভিন্ন রকম ভোগান্তির মুখোমুখি পড়ে। সেই জন্য মেহেরপুরবাসীর কাছে স্যারের আবেদন যে এই জায়গাগুলো খালি করে মেহেরপুর সরকারি কলেজের সুষ্ঠু কার্যক্রম চলতে আরো সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্যার। আমরা স্যারকে আবারও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি মেহেরপুর প্রতিদিনে স্টুডিওতে শিক্ষা ভাবনাতে অতিথি হিসাবে আসার জন্য। আবারও ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ।